আসসালামু আলাইকুম। আমি ডাক্তার OZM দস্তগীর সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠানে। আজকে আমি একজন সম্মানিত রোগীর সাথে কথা বলবো এবং ঘাড়ের ব্যথা নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মনির ভাই, আপনার কি সমস্যা নিয়ে আজকে আমাদের কাছে আসছেন একটু বলবেন? সমস্যা আমার তো 6 মাস আগে পিএলআইডি একটা অপারেশন হয়েছিল। জোরে বলবেন। পিএলআইডি একটা অপারেশন হয়েছিল। আচ্ছা আচ্ছা। 6 মাস আগে আলহামদুলিল্লাহ ভালো। এখন ওই ঘাড়ের সার্ভাইকাল যে প্রবলেমটা, ব্যথাটা, ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা, তো ওইটার কারণে তো আমি আবার দেখলাম ইন্টারনেটে সার্চ দেওয়া যে আপনি এখানে বসেন ডক্টর OZM দস্তগীর স্যার, তো চিন্তা ভাবনা করলাম না স্যার আমি দেখাই। আচ্ছা, এখন আপনার সমস্যা দেখুন। এখন সমস্যাটা হচ্ছে আপনার এই ঘাড়ের নিচে ব্যথা অল্প অল্প পরে আর কি, ওরকম মানে তীব্র আকারে ব্যথা না। আপনি যখন নাকি কোনো ভারী জিনিসপত্র ওঠান তখন কি ঘাড় ব্যথা হয়? কোনো সিঁড়িতে ওঠানামা করলে, ঘুম থেকে উঠলে বা শোয়ার পরে উঠলে তখন কি ব্যথা হয়? না, ওখান থেকে শোয়ার উঠলে হয় না। আচ্ছা, আর জ্বর আসে আপনার? না, জ্বর আসে না। আমরা সাধারণত যখন নাকি ঘাড়ে ব্যথা হয় তখন আমরা সাধারণত পরীক্ষা করি কিছু। যেমন আপনার এই ব্যথাটা কি আপনার হাতে কোথাও আসে? না, হাতে তেমন আসে না। ঘাড় ব্যথা যদি কখনো হাতে যদি না আসে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা অনেকগুলা কারণও হইতে পারে। সেই কারণগুলো আমি আজকে আপনাকেও বুঝিয়ে বলবো এবং আপনার মাধ্যমে দর্শকদেরও বুঝিয়ে বলবো। জি। ঠিক আছে? জি আর হচ্ছে আপনার এই ব্যথাটা এখানে এই পাশ দিয়ে এতটুকু অংশে কেবল যায়, তাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাকে আমি কিছু কথা বলবো এবং এই কথাগুলো আপনি যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনি কোনো অপারেশন লাগবে না এবং বেশি দিন ওষুধও খাওয়া লাগবে না এবং আপনাকে আমি কিছু ব্যায়ামও দেখাই দেবো। হ্যাঁ, জি জি স্যার। সেটি হচ্ছে, প্রথমে আমি আপনাকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আপনার যে ডিস্কের যে সমস্যাটা ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে দুইটা হাড়ের মাঝখানে এইটাকে আমরা ডিস্ক বলি। এটা খুব নরম জেলির মতো পদার্থ। এই ডিস্কটা যদি বের হয়ে নার্ভের উপরে চাপ দেয়, রোডের উপরে, তখন এটাকে আমরা ডিস্ক বের হয়ে গেছে, এটা আমরা নিচের ক্ষেত্রে পিএলআইডি বলি, আর উপরে ঘাড়ের ক্ষেত্রে আমরা বলি সার্ভাইকাল ডিস্ক কলাপস। এখানের চাইতে এখানের জায়গাটা একটু অন্যরকম। জি স্যার। এখানের ব্যথাগুলা যখন হয় তখন সেটা যদি আমরা প্রথম দিকে গুরুত্ব না দিই, এখানে ব্যথাটা যতটুকু সমস্যা তৈরি করে এর সমস্যাটা আরও বেশি তৈরি করে। জি স্যার। কীরকম? দীর্ঘদিন যদি ঘাড়ের সমস্যা কারো থাকে তাহলে সেক্ষেত্রে হাত পায়ে শক্তি কমে যেতে পারে, তাই না? তো এইখান থেকে এই যে ঘাড়ের ব্যথা যেটা হয়েছে আমরা এমআরআইটা একটু আপনি দেখতে পাই। হ্যাঁ, জি তো এইখানে আমরা এমআরআইটা দেখতে পাচ্ছি যে আপনার যে ঘাড়ের দুই হাড়ের মাঝখানে যেটা 2, 3, 4, 5, 6, এই 5 নাম্বার আর 6 নাম্বার হাড়ের মাঝখানে যে ডিস্কটা আছে, এইটা পিছনের যে আমাদের স্নায়ুরজ্জু যেটা ব্রেন থেকে আসছে, যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি, সেই স্পাইনাল কর্ডটাকে প্রেশার দিচ্ছে। কিন্তু আপনার ভাগ্য ভালো যেটা এখনও ডিস্কটা পুরো বের হয়ে যায়নি, ডিস্কটা কেবলমাত্র উঁচু হয়ে আছে, যেটাকে আমরা বালজিং বলি। তো এই বালজিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাটা হচ্ছে, কখনো যদি ঘাড়ে ব্যথা বেশি দিন হয়, অনেক সময় আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা সার্ভাইকাল কলার করি। খুব বেশি ব্যথা যখন হবে আপনি সর্বোচ্চ 1 সপ্তাহ আপনি পড়তে পারেন, কিন্তু ব্যথা যখন কমে যাবে তখন কখনোই এই কলারটা পরা যাবে না। এবং এই কলারটা যদি আপনি পরেন তাহলে আপনার ঘাড়ের যে মাসেলগুলো আছে, মাংসপেশিগুলো আছে, সেগুলো দুর্বল হয়ে যাবে, তখন আপনার সেই শক্তিগুলো কমে যাবে। এইটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে, গ্লাসে করে আমরা দেখা যায় যে আমরা গ্লাসে করে অনেক সময় পানি খাই না, কখনো জার্নি করলে কিংবা ঘরে খুব দ্রুত কাজ করার জন্য আমরা বোতলে করে পানি খাই। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই কোনো জিনিস আমরা উঠাই দেখা যায় এক হাতে আমরা 10 কেজি উঠাচ্ছি, আর এক হাতে আমাদের কোনো হাত থাকে না, কিন্তু দুই হাতে ব্যালেন্সটা সমান রাখতে হবে এবং যথাসম্ভব কম ওজনের জিনিসপত্র, সময় বেশি লাগুক কিন্তু কম ওজনের জিনিসপত্র নিয়ে চলাফেরা করতে হবে যদি ঘাড়ে ব্যথা থাকে। জি স্যার। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর ক্ষেত্রে আপনার এই বালিশটা যেন এই ঘাড় সহ যেন কভার করে। অনেক সময় কি আমরা যখন ঘুমাই
এই বালিশের উপরে কি হয়, শুধুমাত্র মাথা দিয়ে বাকি শরীর নিচে দিয়ে। এই যে আমাদের ঘাড়ের উপরে যে একটা ঘাটটা যে বাঁকা হয়ে একটু প্রেশার পড়ে, এটা আমরা খেয়াল করি না। ঘাটটা সহ বালিশটা করতে হবে। এবং বালিশের যে অনেক সময় মোটা বালিশ, চিকন বালিশ, সেগুলো তো হয় না, মিনিমাম 2 ইঞ্চি পরিমাণ, এবং ঘাড়ের জন্য আরামদায়ক হয়। এবং সেটা আপনার সামর্থ্য অনুযায়ী খুব ভালো মানের বালিশ কিংবা শিমুল তোলার বালিশগুলো 6 মাস পর পর সেটা পরিবর্তন করলে ভালো। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই কথাগুলো একটু মেনে চলবেন। আর আমি আপনাকে কিছু ব্যায়াম দেখাই দেবো এখন। এই ব্যায়ামগুলো যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনাকে দ্বিতীয়বার আমার কাছে আসতে হবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আপনাকে আপনার মাধ্যমে কিংবা দর্শকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য, যারা আপনি যেরকম প্রবাসে থাকেন, প্রবাস থেকে শুধুমাত্র এই জিনিসটা, এই সমস্যার জন্য আপনি চলে আসছেন এবং আপনার অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আপনার মাধ্যমে প্রবাসে যারা আছেন, এই সমস্ত সমস্যা যারা ভুগতেছেন, তারা যদি এই ভিডিওটা দেখেন, তারা অবশ্যই উপকৃত হবে। আমরা চাই এই ভিডিও দেখে তারা ঘরে বসে এই সামান্য যে সমস্যাটুকু, এটা অন্তত ঘরে বসে যেন সতর্কতার সাথে থাকে, জি স্যার। এটার জন্য যেন কোনো অনর্থক পয়সা খরচ না করে। জি স্যার। আপনি কি আমার সাথে একমত? জি জি। ঠিক আছে, আমি তো আপনাকে ব্যায়ামটা এখন দেখাই। ঠিক হ্যাঁ, আছে। ব্যায়ামটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম। যখন করবেন 2 হাত এরকম থাকবে, হ্যাঁ, এদিকে কাঁধটা যখন ধাক্কা দিবেন, ধাক্কা দিয়ে কাঁধটা সামনের দিকে নেবেন, সামনের দিকে নেবেন, কিন্তু কাঁধটা সোজা থাকবে। ওকে, মাথাটা সামনের দিকে, হাতের উপর প্রেশার দিবেন। ওকে, জি। এইটা একটা ব্যায়াম। এই হাতটা পিছনের দিকে নিয়ে কাঁধটা সোজা থাকবে, শরীরটা সোজা থাকবে। এখন হাতের উপর প্রেশার দেন। 1 থেকে 10 পর্যন্ত গুনতে যে সময় লাগবে সেই সময় পর্যন্ত ধরে রাখবেন, তারপর ছেড়ে দিবেন। তাহলে কি হবে, এই পাশের মাংসপেশিগুলো আরো শক্তি বাড়বে, তাই না? এটা একটা। আরেকটা ব্যায়াম হচ্ছে, এই হাতটা এইভাবে, হাতটা ধরে এই হাতের উপরে ঘাড় সোজা রেখে এই হাতের উপর প্রেশার দিবেন, ঘাড় সোজা রেখে 1 থেকে 10 পর্যন্ত গুনতে যে সময় লাগবে ধরে রাখবেন, তারপর ছেড়ে দিবেন। একইভাবে ডান পাশের হাত দিয়ে এখানে ধরে 1 থেকে 10 পর্যন্ত গুনতে ঘাড়টা সোজা রেখে ধরে রাখবেন, তারপর 1 থেকে 10 পর্যন্ত গুনতে যে সময় লাগবে ধরে রাখবেন, তারপর ছেড়ে দিবেন। এই যে খুবই সাধারণ যে কয়টি ব্যায়াম, এগুলো করবেন। এরপর যদি কোনো ব্যায়াম প্রয়োজন হয় সেটা আমি বলবো। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে কখনোই ব্যথা থাকা অবস্থায় ব্যায়াম করা যাবে না। তাহলে কি হবে, ব্যথা আরো বেড়ে যাবে। তাহলে আমরা কিছু ওষুধ দিব, আর কিছু ব্যায়াম দেখাবো, আর কিছু নিয়মকানুন যেগুলো আমি বললাম, সেগুলো যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনাকে এই সমস্যার জন্য আমার কাছে কেন, কারো কাছে ইনশাল্লাহ যেতে হবে না। ভালো থাকবেন দর্শক মণ্ডলী। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।